আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বর গল্পের 16 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। নিধিদের পিছে পিছে যেতে গিয়েও থেমে গেল নিশাত। লোকটা রেগে আছে, এখন রেগে যাবে ভেবেই নিশাত উল্টো ঘুরে রায়ানের কেবিনের উদ্দেশ্যে ছুটল। নিচতলায় এসে করিডোর ধরে একটু এগিয়ে আসতেই দেখলো সেদিনে সেই ডাক্তার মেয়েটা করিডোরের অন্য পাশ দিয়ে এগিয়ে এসে রায়ানের কেবিনে ঢুকলো। মুস্কান অন্য পাশ দিয়ে আসায় মুখটা ভালো করেই দেখতে পেল, তাই নিশাত চিনতে একটুও অসুবিধা হলো না। অনেক বেশি দেরি না হওয়ার মুখটা ভালোই খেয়াল করেছে সে। দেখে মনে হচ্ছে চোখ মুখ শুকিয়ে গেছে, চোখে নিচে ডার্ক সার্কেল পড়েছে। সেদিনের তুলনায় রূপের জৌলুস যেন অনেক কমে গেছে। নিশা তো ওই মেয়েটার নাম পর্যন্ত জানে না, কিন্তু সেদিন দেখার পর থেকে অনেক খুঁজেছে, কিন্তু একদিনও তার দেখা পায়নি। হয়তো আসেনি, কিন্তু কেন? নিশা তার কিছু না ভেবে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় নক করতে গিয়েও থেমে গেল কি মনে করে। মনের ভেতর যেন হঠাৎ করে উচ্চারণ শুরু হলো। মনে হলো সে কোনো সত্যি আজ জানলেও জানতে পারে। কৌতূহল হয়ে ভুল জেনেও দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। তখনই কানে প্রবেশ করে মুস্কানের রায়ানকে বলা কথাগুলো নিশাতের আর বুঝতে বাকি রইল না এটাই সেই মেয়ে যার সাথে রায়ানের সম্পর্কের কথা শুনেছিল সে। নিশাত শুকনো একটা ঢোক গিল। হঠাৎই যেন তার কষ্ট লাগতে শুরু করলো। যেখানে বাঙালি মেয়েরা স্বামীর মুখে অন্য মেয়ের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, সেখানে তার স্বামীর প্রেমিকা আছে, এটা কি করে মেনে নেবে? যতই স্বামী তাকে না মানুক, মুস্কানের কথার বিপরীতে রায়ানকে শান্ত স্বরের উত্তর করতে শুনে নিশাতের মনে হলো সে যা শুনেছিল সবই সত্যি। নাহলে লোকটা প্রথমে ওই মেয়েকে কড়া স্বরে উত্তর করতো। তার সাথে তো সবসময় গম্ভীর স্বরে কথা বলে। নিশাত একটা তাচ্ছিলের হাসি দিল। স্বামীর পানি কেউ তাকিয়েছিল বলে তার সাথে অমন একটা বাচ্চামি করে ফেললো, অথচ স্বামীই তার অন্য মেয়েকে চায়। পুনরায় মুস্কান যখনই বলল তোর বউ এসে আমাদের একসাথে দেখুক আর তোকে ছেড়ে দিক, এটুকু শুনতেই নিশাত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। দৌড়ে সেখান থেকে প্রস্থান নিল। চোখ দুটো না চাইতেও ভিজে উঠল। হাতের পিঠে চোখের জল মুছে ক্লাসে ঢুকে নিজের স্থানে নীরবে বসে রইল। তুমি কার কথা বলছো নিশাত? রায়ানের প্রশ্নে ভাবনাচ্যুত হলো নিশাত। তখনের কথা ভেবে মন খারাপ হলো পুনরায়। মনে হচ্ছে বুকের মাঝে কোথাও যেন চির ধরেছে। যেখানে নীরব যন্ত্রণা শুরু হয়েছে, সেই যন্ত্রণাটা রায়ানকে বুঝতে দিল না। চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করে সামনের দিকে চোখ রেখে জবাব দিল, ওই আপু যে আপনার কেবিনে গিয়েছিল তখন। রায়ানের বুঝতে বাকি নেই এই মেয়ে তার কেবিনের উদ্দেশ্যে গিয়েছিল আর মুস্কানের সাথে বলা কথোপকথন শুনেছে। তাহলে এই তার মন খারাপের কারণ। কতটুকু শুনেছে মেয়েটা? নিশ্চয়ই নিজের মতো কিছু ভুলভাল ভেবে নিচ্ছে। এই মেয়ে রুমে না ঢুকে লুকিয়ে কথা শুনেই চলে এসেছে, এটা ভেবেই রায়ানের রাগ হলো। পুনরায় ধমক দিয়ে বলল, তার মানে তুমি তখন আমার রুম অব্দি এসেছিলে? তাহলে ভেতরে যাওনি কেন বেয়াদব? বাইরে দাঁড়িয়েছিলে কেন? নিশাদের মনে হলো বাইরে থেকে সে লুকিয়ে কথা শুনেছে বলে রায়ান তাকে ভুল বলছে। অবশ্য কারো কথাই ভেবে লুকিয়ে শোনাটাও ঠিক নয়। নিজের ভুল ভেবে ছোট করে বলল, সরি, আমার বাইরে থেকে আপনাদের কথা শোনা উচিত হয়নি। আমি ভেবেছিলাম আমি গেলে আপনাদের সমস্যা হবে, তাই আর ভেতরে যাইনি। তোমাকে এটা ভাবতে কে বলেছিল স্টুপিড? আমি বলেছিলাম? নিজের কথা শেষ হতেই রায়ানের এমন রাম ধমক শুনে নড়ে চড়ে উঠল নিশাত। আর কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে নিল। রায়ান নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার ধারণায় ঠিক এই মেয়েকে মুস্কানের বিষয়ে আগেই কেউ কিছু নিশ্চয়ই বলেছিল। রায়ান ভাবলো এই বিষয়ে পরে সময় নিয়ে সব বুঝিয়ে বলবে নিশাতকে। তাই নিজেকে শান্ত করে নিশাতকে প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে ছোট করে বলল, ও আমার ফ্রেন্ড মুস্কান, এখানেই ডাক্তারি করে। একটু থেমে পুনরায় প্রশ্ন জুড়ে দিল, এখন বলো ওই মেয়ের জামাই চুইংগাম কেন লাগিয়েছিলে? নিশাত মাথা উঠালো না। রায়ানকে তার প্রশ্ন এড়িয়ে যেতে দেখে আরও খারাপ লাগলো। আনমনে ছোট করে সত্যটাই বলে দিল, ওই মেয়ে আপনার দিকে তাকিয়েছিল, ওই মেয়ে শুধু আপনাকে দেখার জন্য সামনে। নিশাত তড়িৎ মাথা তুলে তাকিয়ে কথা বন্ধ করে দিল। কি সব বলে দিচ্ছিল? ইস, লোকটা এখন কি ভাববে? রায়ানের দিকে তাকাতেই দেখলো রায়ান তার পানে বড় বড় আঁখি তুলে তাকিয়ে আছে। নিশাত তৎক্ষণাৎ চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নিশাতকে চোখ সরিয়ে নিতে দেখে রায়ান আলতো হেসে ফেল। এই মেয়ে কি তাকে নিয়ে ইনসিকিউর ফিল করতে শুরু করেছে নাকি? ভাবতেই যেন একটু ভালো লাগা কাজ করলো রায়ানের মনে। বিস্ময়কর সুরে প্রশ্নটা করেই ফেললো, আর ও জেলাস চড়ে পাখি? মন খারাপের মাঝেও নিশাত কিঞ্চিত লজ্জা পেল। লোকটা ঠিক ধরে ফেলেছে, ধরা পড়ে গেছে বুঝতে পেরেও হালকা রাগ দেখিয়ে বলল, আজও আমি কেন জেলাস হব? ওই মেয়েটা স্যারদের দিকে কেমন করে তাকায় যা আমার ভালো লাগেনি, তাই আপনার জন্য কিছুই করিনি, বুঝতে পেরেছেন? রায়ান গাড়ি স্টার্ট দিল। তার কেন জানি হাসি পাচ্ছে। নিশাতের আড়ালেই হেসে জবাব দিল, তোমার মুখের উপর সব সত্যি দেখা যাচ্ছে। সামান্য এতে তুমি জেলাস ফিল করে এমন একটা কাজ করে ফেলেছ। তাহলে আমার কি করা উচিত বলো তো? নিশাত তড়িৎ রায়ানের পানে চাইলেও আবারও। লোকটা কি বলার চেষ্টা করলো মাত্র, সেও কি কোনোভাবে জেলাস? কিন্তু এটা কি করে হতে পারে? নিশাত নিজেও প্রশ্নটা করে ফেলো, আপনি মাত্র কি বলতে চাইছেন? আপনিও কি জেলাস এমন কিছু মিন করতে চাইলেন? রায়ান বুঝতে সক্ষম হলে খুশি চলে সে অন্য কিছু বলে ফেলেছে। বুঝতেই গলা খাকারে দিয়ে স্বরটাকে গম্ভীর করে বলে উঠলো, আমি কেন জেলাস হতে যাবো? কি বলতে কি বলেছি তুমি হয়তো ভুল শুনেছ। ওহ, বলেই চুপ করে গেল নিশাত। ঠিকই তো, রায়ান কেন তার জন্য জেলাস ফিল করবে? সে তো অন্য কাউকে
কথাটা স্মরণ হতেই পুনরায় মন খারাপ এসে হানা দিল। আজ আর কাজে যেতে মন চাইল না। মনে কিঞ্চিত আশা নিয়ে মিনমিন করে জিজ্ঞেস করো, আমাকে একদিনের ছুটি দেবেন? রায়ান গাড়ির স্পিড কমে মোড়ে চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি দিল বউয়ের পানে। স্বরের গম্ভীরতা একটু কম করার চেষ্টা করে জিজ্ঞেস করো, হঠাৎ ছুটি কেন? এমনি কাজে যেতে ইচ্ছে করছে না। দিতে না চাইলে ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। রায়ান হয়তো স্বরের সাথে লেপ্টে থাকা মন খারাপটা আজ করতে সক্ষম হলো। কোনো প্রত্যুত্তর না করে গাড়ি ছুটলো। নিশাদ ভাবলো রায়ান তাকে ছুটি দিতে রাজি নয়। মন খারাপের রেশ ধরে সিটের সাথে মাথা এড়িয়ে দিয়ে চোখ বুঝে পড়ে রইল। কিছুক্ষণ পর গাড়ি থামতেই নিশাদ চোখ মেলে তাকালো। হসপিটালে এসেছে ভেবে বাইরে দৃষ্টি ফেলতেই দেখলো এটা তার স্বামীর বাড়ি। তার মানে লোকটা তাকে ছুটি দিয়েছে। নিশাদের একটু ভালো লাগলো। গাড়ি থেকে নেমে নীরবে বাড়ির দিকে এগিয়ে যেতে নিলে পেছন থেকে রায়ান ডেকে বলে উঠল, আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না, তাই রিজন ছাড়া পরবর্তীতে আর ছুটি পাবে না, মাথায় রেখো। নিশাদ কোনো প্রত্যুত্তর করলো না। নীরবে বাড়ির ভেতরে প্রবেশ করলো। নিশাদকে যেতে দেখে রায়ান ও গাড়ি নিয়ে পুনরায় হাসপাতালের উদ্দেশ্যে ছুটে বেরিয়ে গেল। পড়ার টেবিলে বসে আছে নিশাদ, অথচ পড়াতে কোনো মন নেই। বাড়ি ফেরার পর বিকেটে অস্থিরভাবে কাটিয়েছে। পড়ার টেবিলে বসে আছে নিশাদ, অথচ পড়াতে কোনো মন নেই। বাড়ি ফেরার পর বিকেলটা অর্থের সাথে কাটিয়েছে। অনেকটা সময় শাশুড়িদের সাথে কাটিয়েছে, কিন্তু কোথাও মনে শান্তি মেলেনি। বারবার কলেজে শোনা কথাগুলো ভুলতে চাইছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। নিশাদের এখন এমন মনে হচ্ছে তার বুকের ভেতর একটা সূচ ঢুকে আছে, যা সে না পারছে উগড়ে ফেলতে আর না পারছে তার ব্যথা সহ্য করতে। সে তো শুরু দিন থেকেই জানতো তার স্বামী অন্য কাউকে ভালোবাসে, তাহলে আজ তাদের কথা শুনে এত খারাপ কেন লাগছে? রায়ানের একটু একটু কাছে আসা কি তার মনে আশা তৈরি হচ্ছিল? সেও কি স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল যে একদিন রায়ান তাকে মেনে নেবে, তাকে নিয়ে সংসার করবে? এমন আশা কি করে দেখতে পারে সে? তার স্বামী তো প্রথম রাতেই বলে দিয়েছিল রুমে জায়গা দিলেও মনে জায়গা হবে না, আর এখন তো রুমেও জায়গা নেই। নিজের অযথা ভাবনায় নিজের প্রতি রাগ হলো নিশাতে। কিছুই ভালো লাগছে না। নিজের বাবাকে মনে পড়ছে ভীষণ। ভাবলো বাবার কাছে ফোন দিয়ে কথা বলুক। বই বন্ধ করে ফোনটা হাতে তুলে নিল। তখনই রুমে অর্থে প্রবেশ করলো। ভাবির পানে তাকিয়ে বলে একটু অর্থে, ভাবি ভাইয়াকে কফি দিয়ে আসতে বললো, দ্রুত যাও। রায়ান আজ ডিনারের আগেই ফিরেছিল, সবার সাথে ডিনার করেছে। নিশাদ দেখেছিল একবার, পরে আর ভুলেও চোখ দিয়ে দেখেনি। অর্থের বাক্য শুনতেই ফোনটা রেখে দিয়ে নিজের বউ আর অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করতে ছুটে গেল নিশাদ। নিচে গিয়ে নিজেই এক কাপ কফি বানিয়ে নিয়ে রায়ানের রুমে এলো। দরজা খোলা বিধায় আজ আর নক করলো না। নিশাদ ভেতরে প্রবেশ করতে দেখলো রায়ান সোফায় বসে একটা ফাইল হাতে নিয়ে কিছু কাজ করতে ব্যস্ত। হয়তো কোনো রোগীর রিপোর্ট নিয়ে স্টাডি করছে। নিশাদ হেঁটে গিয়ে সামনে কফিটা এগিয়ে ধরে বলে উঠল, আপনার কফি। রায়ান এতই ব্যস্ত যে নিশাদের পানি তাকিয়েও দেখলো না। ফাইলের পানি চোখ রেখে জবাব দিল, রেখে দাও টেবিলে। কথা মতো তাই করলো নিশাদ। দুপুরে তার প্রশ্ন এড়িয়ে গেলেও নতুন করে আরো একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলো নিশাদের। হয়তো এই উত্তরটা ঠিকঠাক ভাবে দিলে সেও তার উত্তর পেয়ে যাবে। এই ভেবে দনমনা করে জিজ্ঞেস করো, আপনি ওর রাতে কোথায় ছিলেন? কোন রাতে? এবারও নিশাতের দিকে তাকালো না, শুধু প্রশ্নটাই করো। নিশাতের কথাটা বলতে বুক কাঁপলো। তখন প্রশ্ন যখন একবার করিয়ে ফেলেছে, তাই আবারও প্রশ্ন করো, আমাদের বিয়ের পরের দিন রাতে। কোথায় থাকবো? নিজের বাড়িতেই ছিলাম। নিশাতের চোখ দুটো ছলছল করে উঠলো। লোকটা একবারও তার দিকে তাকিয়ে কথা বলছে না। এতই ব্যস্ত বুঝি? তার প্রশ্ন কি ঠিক করে শুনছে না? আর শুনে থাকলেও মিথ্যা কেন বলছে? কারণ ওই রাতে তো রায়ান বাড়িতে ছিল না। এই রুমে না থেকে অন্য রুমে থাকলেও তো তা জানতে পারতো। সকালে সে নিজের চোখে দেখেছিল রায়ানকে বাড়ি ফিরতে। তাহলে মিথ্যে কেন বলছে? নিশাত আর কোনো প্রশ্ন করলো না, নিশ্চুপ রুম থেকে বেরিয়ে গেল। রায়ানের কাজটা একটু শেষ হতেই বলে উঠলো, নিশাত শোনো, তোমার সাথে আমার কিছু কথা। বলতে বলতে পাশে তাকিয়ে দেখলো নিশাত নেই, তাই থেমে গেল। সে তো ভেবেছিল মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটা তাকে না বলেই চলে গেল। রায়ান একটু বিরক্ত হলে ভেবেছিল এখনই মুস্কানের বিষয়টি বুঝিয়ে বলবে। আর এই মেয়ে? রাতেও খেয়াল করেছে এই মেয়ে তার পানে তাকায়নি। রায়ান হঠাৎ বুঝলো নিশান একটু আগে তাকে কি প্রশ্ন করেছিল। উত্তর সে ঠিকই দিয়েছে, কিন্তু তার মনে হচ্ছে এই মেয়ের সব কিছু নিজের মতো ভেবে নিয়ে কিছু একটা ভুল বুঝতে শুরু করেছে। রায়ানের রাগ হলো মেয়েটা তাকে না বলে কেন চলে গেল। এখন থাকলে তো সব ক্লিয়ারই হয়ে যেত। রায়ান ঘড়ির দিকে তাকালো। সময় এখন ভালোই হয়েছে, তাই আর নিশাদকে ডাকতে চাইল না। কারই না হয় বলে দেবে এই ভেবে আর উঠল না রায়ান। ব্যস্ত সড়কের উপর দিয়ে মধ্যম গতিতে ছুটে চলেছে রায়ানের গাড়িটা। ভেতর দুটো মানুষ নীরব বসে নিশাতের সম্মুখে তাকিয়ে থাকলেও রায়ানের চোখ দুটো থেকে থেকে নিশাতের পানে বর্ধিত হচ্ছে। মেয়েটা সকাল থেকে তাকে এড়িয়ে চলছে। সকাল থেকে একটা কথা বলেনি, ভুলেও একবার তাকায়নি তার পানে। রায়ান স্পষ্টই বুঝতে সক্ষম মুস্কানকে নিয়ে এই মেয়ের মনে কিছু একটা চলছে, কিন্তু নিশাতের তাকে এই ভাবে এড়িয়ে চলাটা পছন্দ হচ্ছে না। কেন জানি খুব রাগ হচ্ছে। মাথাটাকে শান্ত রাখার চেষ্টা করে ডেকে উঠল, তোমার সাথে আমার কথা আছে চড়ুই পাখি, কিন্তু আমার কিছু শুনতে ইচ্ছে করছে না এখন। নিশাদকে সামনের দিকে তাকিয়ে জবাব দিতে দেখে রায়ান রাত কটমট করে উঠল। থমথমে গলায় বলল, কিন্তু আমার গুরুত্বপূর্ণ কিছু বলার আছে, এখন শোনার মনে। আপনি না হয় পরেই বলবেন প্লিজ।
পুনরায় একইভাবে উত্তর করতে দেখে রায়ানও রেগে চুপ করে গেল। সে সকাল থেকে কথা বলার চেষ্টা করছে আর এই মেয়ে বারবার অজুহাত দিচ্ছে। থাকুক এই মেয়ে নিজের মতো করে। রাগটাকে স্টিয়ারিং এর উপর দেখিয়ে গাড়ির বেগ বাড়িয়ে দিল দ্বিগুণ। নিশাত এবার ভয় পেয়ে গেল। লোকটা কি রেগে গেল, খুব রেগে গেল। যাক, এখন তারও শোনার ইচ্ছা নেই। যখন সে শুনতে চেয়েছিল তখন তো কিছু বলেনি, তাহলে এখন কেন শুনবে ভেবেই চুপ করে স্থির বসে রইল। এত জোরে গাড়ি চালানোতে ভয়ে পেলেও কোনো বাক্য ব্যয় করল না। আর নিশাতের এমন নীরবতা দেখে রায়ানের রাগ হয়তো আরো এক ধাপ বেড়ে গেল। দুজন নীরবতার মাঝেই কলেজ টাইম শেষ করে নিজেদের হাসপাতালে চলে এলো। এর মাঝে রায়ান না তো আর কিছু জানতে চেয়েছে, আর না তো নিশাত নিজে থেকে কিছু জানতে চেয়েছে। শুধু হাসপাতালে আসার পর নিশাতের উদ্দেশ্য রায়ানের একটাই কথা বলেছে, আমি এখন রাউন্ডে যাব, আমার সাথে এসে সব অবলোকন করো আজ। নিশাত নীরব সম্মতি দিয়ে তা মেনে নিয়ে রায়ানের পেছনে ছুটে গেছে। এই ওয়ার্ডে শুধু হার্টের পেশেন্ট, যেহেতু রায়ান একজন কার্ডিয়াক সার্জন, তাই এখানে হার্টের পেশেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। রায়ান ঘুরে ঘুরে সবার রিপোর্ট দেখছে আর টুকটাক উপদেশ দিচ্ছে। নিশাত আজই প্রথম এলো কোনো ওয়ার্ডে রোগী দেখতে। এখানে বেশিরভাগই প্রবীণ বয়সী মানুষ, তবে দু একজন মধ্যবয়সী লোকও আছে। নিশাত নিজের মতো সবাইকে ঘুরে ঘুরে দেখলো, দু একজনের সাথে হেসে হেসে কথাও বললো। হাসপাতালে এত রুগী দেখে মনটা ভার হয়ে উঠলো তার। রায়ানকে না বলে ওই ওয়ার্ড থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এটা ওটা দেখতে লাগলো। হঠাৎ চোখ পড়ে করিডোর পেরিয়ে পিয়ার্স এগিয়ে যাচ্ছে। নিশাত পেছন থেকে ডেকে উঠলো। পিয়ার্স ডাক শুনে থেমে গিয়ে নিশাতকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল। কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো ভাইয়া, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো নেই। কিছু হয়েছে ভাইয়া? নিশাতের স্বর শুনে একটু চিন্তিত মনে হলো। তাকে কি দেখলেই বোঝা যায় সে ভালো নেই, নাকি মেয়েটা তার মন বুঝতে পারে? উত্তর পেল না পিয়াস, তার পেতেও চাইল না। মুখে হাসি ধরে রেখে বলল, আমি ঠিকই আছি। তুমি এখানে কি করছো? আপনার ভাইয়ের সাথে রাউন্ডে এসেছিলাম, কিন্তু এত রুগীর মাঝে ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। মেয়েটার মুখ থেকে বরাবরের মতো সেই মিষ্টি হাসিটা উপস্থিত নেই। মেয়েটার কিছু হয়েছে নাকি, এটা খেয়াল করতে পিয়ার্স কিছু একটা ভেবে বলে উঠলো, চলো নিচে যাই, মামারাও আছে বোধহয়, গল্প করতে করতে এক কাপ কফি খাওয়া যাক। সুযোগ পেতে নিশা তার না করল না। শ্বশুরমশাই আছে শুনে পিয়ার্সের পিছে পিছে নিচে চলে গেল। রায়নের কাজ শেষ হতেই খেয়াল করলো নিশা তার সাথে নেই। রায়নের ভ্রু কুচকে এনে মেয়েটা গেল কই? নিজের রোগী দেখা সম্পূর্ণ করে নিজের বউকে খুঁজতে বেরিয়ে গেল পড়লো রায়ান। চাচা শ্বশুরকে না পেলেও নিজের শ্বশুরের দেখা ঠিকই পেল নিশাত। মিষ্টি সুরে সালাম জানিয়ে কফি খাওয়ার প্রস্তাব জানাতে তার নাকচ করলো আরহান সাহেব। তার এখন কাজ আছে, পিয়ার্সের সাথে খেতে বলে চলে গেলেন তিনি। পিয়ার্স গিয়ে 2 কাপ কফি এনে নিশাতকে ধরিয়ে দিল। রিসিপশনের কাছাকাছি ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে দুজন কফি খেতে শুরু করলো। পিয়ার্স কথার মাঝে হঠাৎ নিশাতের বাবার কথা তুললো। বাবার কথা উঠায় ঠোঁটের করে হাসি ফুটলো নিশাতের। বাবাকে নিয়ে এক কথায় 2 কথায় গল্পে মেতে উঠলো। সাথে পিয়ার্সও সায় জানালো। নিশাত নিজের মতো করে কথা বলতে থাকলেও পিয়ার্সের চোখ পড়ে রইল তার সামনে দাঁড়ানো তোতা পাখির মতো বুড়ি আড়ানো পাখিটার দিকে। নিজের মনকে চেয়েও আটকে রাখতে ব্যর্থ পিয়ার্স। ভেবেছিল এই মেয়ের পানে আর তাকাবে না, অথচ সুযোগ পেতেই চোখ দুটো বাধা মানল না। নিশাত পুনরায় কাপে একটা চুমুক দিতে যাবে, তখনই কানে প্রবেশ করলো একটা ভারী কি মেজাজের উচ্চস্বরের ডাক, নিশাত। ডাক শুনে নিশাতের হাত সহ পুরো শরীর কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখলো রায়ান রক্তচাপান্নে লাল টকটকে চোখ মেরে তার পানে তাকিয়ে। ডাক শুনে শুধু নিশাত নয়, পিয়ার সহ আশেপাশে সবাই রায়ানের পানে তাকালো। আশেপাশে দাঁড়ানো নার্স বা অন্য ডাক্তাররা রায়ানের রাগ বুঝতে পেরে সেখান থেকে প্রস্থান নিল। পিয়ার্স রায়ানের রাগ সম্পর্কে অবগত, তাই তো অমন তাকানো দেখে ভয় পেয়ে গেল। তার ভাই আবার এই মেয়েটার উপর রাগ দেখাবে না তো? সে বোধহয় আবার ভুল করে ফেলেছে নিশাতকে এখানে কফি খেতে নিয়ে এসে। তার ভাবনার মাঝে নিশাতকে আরো একটু কাঁপিয়ে তুলতে শক্ত কণ্ঠে আড়ালো রায়ান, ড্রাইভার তোমার অপেক্ষায়, এখনই বাড়ি যাও, কথাটা যেন দ্বিতীয়বার আর বলতে না হয়। নিশাত শুকনো একটা ঢোক গিনে আর চোখে রিসিপশনের কাছে রাখা ঘড়িটার দিকে তাকালো। তার তো এখনো বাড়ি ফেরার সময় হয়নি, তাহলে এই লোক যেতে বলছে কেন? রায়ানের অমর রাগ দেখে আর কিছু বলার সাহস পেল না। অমর রাগ দেখে তো তার নিজের রাগ আর অভিমানের কথাও বলতে বসেছে। কফি কাপটা পাশে রাখা ডাস্টবিনে ফেলে একটু এগিয়ে এসে বলার চেষ্টা করলো, উপরে আমার ব্যাগ, আর সোজা বাড়ি যাও, বাকি সব আমি দেখে নেব। কথার মাঝেই পুনরায় ভারী কিশোরের নির্দেশ পেয়ে আর কিছু বলতে পারল না নিশাত। লোকটার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ বুঝতে না পারলেও তার আদেশ মেনে নিল। নিশাত যেতেই রায়ানও তার কেবিনের উদ্দেশ্যে হঠাৎ হলো। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। কাল থেকে ওই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছে, তখন ওই মেয়ে কথাটা বলার অজুহাত দিচ্ছে, আর এখন তাকে না বলে চলে এসে অন্য কারোর সাথে এসে এসে কথা বলছে। কথা বলার সাহস এই মেয়ের? হয়তো পিয়ার্স তার বউকে ভাবির নজরে দেখলে এত রাগ হতো না তার, কিন্তু এখন রাগ মনে হচ্ছে ওই মেয়েটাকেই শেষ করে দিতে। রায়ানকে চলে যেতে দেখে পিয়ার্স রেগে ওঠে, ভাই শোন। কিন্তু রায়ানকে থামতে দেখা গেল না। পিয়ার্স দৌড়ে এসে রায়ানের পাশাপাশি চলতে শুরু করে বলতে চাইল, ভাই আমার কথা শোন, এত রেগে আছিস কেন? নিশাত কিন্তু
রায়ান ভাইয়ের পানে তাকালো না, সামনের দিকে অগ্রসর হতে হতেই কথার মাঝে গমগমে স্বরে বাধা দিয়ে বলল, আগেও বলেছি ভাবি, হয়তো ভাবি বলে সম্বোধন করতে শেখ। কথাটা শুনতেই পিয়ার্স থেমে গেল, চোখ বুঝে শক্তি জুগিয়ে অনেক কষ্টে বলতে চাইল, ভাবির প্রতি রেগে যা। এবারেও শেষ করতে দিল না রায়ান একই স্বরে পুনরায় আওড়ালো, ওর থেকে দূরে থাকিস, তোরই ভালো হয়। একটা সময় দৃষ্টিসীমানার বাইরে চলে গেল রায়ান। পিয়ার্স ওখানে স্থির দাঁড়িয়ে রইল, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের ভাইয়ের বউ হিসেবে মেনে নেওয়া কত যে কষ্টের, এটা কারোর সাথে না হলে বোধহয় কেউ উপলব্ধি করতে সক্ষম হবে না। একটা মাত্র শব্দ ভাবি এটা উচ্চারণ করতে গিয়েই যেন তার বুক ফেটে যাচ্ছিল। পিয়ার্স উপলব্ধি করলো সে না বলেও তার ভাই সব বুঝতে পেরেছে, আর তার ভাইয়ের সাথে বোধহয় সম্পর্কটা খারাপের দিকে চলে যাচ্ছে। সবকিছু যেন পিয়ার্সের উপরের ভারী হয়ে পড়ল, পা দুটো চলে উঠল, যেন ওখান থেকে পা বাড়ানোর শক্তি হারিয়ে ফেলছে সে। বাড়িতে দ্রুত ফেরার আজও শাশুড়িদের কাজে হাত লাগালো রিশাদ। বাড়ির বউ সে, অথচ কোনো কাজই করতে হয় না তাকে, সময়ই বা পায় কোথায়। তবে এটা নিয়ে চাচি শাশুড়ি মাঝে মাঝে চুচার কথা শোনালেও ভোলে না। এতে নিশাদ এত কিছু মনে করেও না, কারণ শ্বশুর বাড়ি হোক বা নিজের বাড়ি, সবাই সমান হয় না। হয়তো তাকে পছন্দ নয়, তাই মাঝে মাঝে একটু এটা ওটা বলে। তার তো ভাগ্য ভালো যে শ্বশুর বাড়ির লোকগুলো এত ভালো, সবার এত আদর পেয়ে আজকাল নিজেকে ভাগ্যবতী মনে হয় নিশাদে। কবে থেকে তার কপাল এত ভালো হতে শুরু করলো? নিশাদ শাশুড়ির পাশে দাঁড়িয়ে কিছু শহর রাজনা দেখতে ব্যস্ত। এর মাঝেই হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ হলো রিমি বেগম আর নিশাদ ব্যস্ত থাকায় সাথী বেগম এগিয়ে গেল দরজার পানে। দরজা খুলতে তিনি বিস্ময় চোখ তাকারও, দরজার ওপাশে মুস্কান দাঁড়িয়ে আছে, আর তার পাশেই তার বাকি বন্ধুরা। হঠাৎ বিনা নিমন্ত্রণে এদের আসার হেতু খুঁজে পেল না সাথী বেগম, তবুও ভদ্রতার খাতিরে সামনে থেকে সরে দাঁড়িয়ে সবাইকে ভেতর আসার পথ করে দিল। মুস্কান সবার সামনে থাকায় সেই আগে হাসি মুখে সালাম জানিয়ে জিজ্ঞেস করো, কেমন আছেন আন্টি? সাথী বেগম হাসার চেষ্টা করে মুচকি হেসে বলে, ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জিজ্ঞেস করার সবাই হেসে হেসে সালাম জানিয়ে উত্তর করল। সবাইকে বসতে বলতেই আবিদ, আকাশ আর মুস্কান সোফায় গিয়ে আলাদা আলাদা হয়ে পড়ল। সাথী বেগমের ভাবগতি ঠিক ঠাহর করা গেল। মুস্কানকে দেখে তিনি খুশি হয়েছে নাকি চিন্তিত হয়েছে তার কোনো রেখাই তার মুখে স্পষ্ট নয়। সবাইকে অপেক্ষা করতে বলে কিচেনের দিকে এগিয়ে গেল সাথী বেগম। কিচেনের কাছাকাছি আসতেই রিমি বেগম জিজ্ঞেস করলো, কে এসেছে ছোট? রায়নের বন্ধুরা এসেছে। সাথী বেগমের ভোতা মুখে উত্তর করতে দেখে রিমি বেগমের কপালে ভাঁজের সৃষ্টি হলো। রায়নের বন্ধুরা তো মাঝে মাঝে আসে, তাহলে এখন আসার সমস্যা কোথায়? তিনি কিছু জিজ্ঞেস করবে ছোট চায়ের উদ্দেশ্যে, তার আগে নিশাদ উৎফুল্ল হয়ে বলো, আবিদ ভাইরা এসেছে বুঝি? আচ্ছা, রিমি আপু এসেছে, আমি গিয়ে দেখা করে আসছি, হ্যাঁ। বলেই দৌড় লাগালো। পেছন থেকে সাথী বেগম তেরসা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ যাও, তোমার কম্পিটিটরও এসেছে, ভালো করে মোলাকাত করে এসো। নিশাদ যেতে যেতে কথাটা শুনতে পেরে তবে চাচির কথা পাত্তা দিল না, সে সামনের দিকে এগিয়ে গেল। নিশাদ যেতেই রিমি বেগম সাথী বেগমের উদ্দেশ্যে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলতো? আর কম্পিটিটর এসেছে মানে কি? সাথী বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ওই মেয়েটার সাথে মানে মুস্কান এসেছে আপু, দেখো আজ কি ঘটায় ওই মেয়ে। বলেই তিনি কাজে মন দিল, যেন যাই হোক তাতে ওনার কিছু যাই আসে না। রিমি বেগম আর যাকে ঘাটলো না, মুস্কান এসেছে শুনে তার মুখে চিন্তার রেশ ফুটে উঠল। ছোট যাকে শরবত তৈরি করতে দেখে তিনি গেলেন, আর সেখান থেকে ভাবলো এগুলো তৈরি করার শেষ হলে সাথে নিয়েই যাবে একেবারে। নিশাদ উৎফুল্লতা নিয়ে দৌড়ে এলেও লিভিং রুমে পা রাখতেই থেমে গেল। যে মেয়ের জন্য তার দুটো দিন মন খারাপ, রাতের ঘুম হারাম, সেই মেয়েটাই এখন তার শ্বশুরবাড়ির লিভিং রুমে বসে আছে। মুস্কানকে দেখতেই জন্য নিশাদের ঘাটা তাজা হয়ে উঠলো, যা এতক্ষণ একটু হলেও ভুলতে বসেছিল। তাহলে চাচির কথার এই মানে ছিল বুঝি? নিশাদ ঝোঁক গিরে গলা ভিজিয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তাদের সামনে। আবিদের সামনে দাঁড়িয়ে ভদ্রকণ্ঠে সালাম দিল নিশাদ, আসসালামু আলাইকুম ভাইয়া। মিষ্টি কণ্ঠের সালাম পেয়ে আবিদ মুখ উঁচিয়ে নিশাদকে দেখতে পেয়ে একটা হাসি দিল। এতক্ষণ মুখ গোমরা করে বসে থাকলেও এখন নিশাদকে দেখতে পেয়েই মনে হলো সে খুশি হয়ে গেছে। খুশি মানেই সালামের প্রত্যুত্তর করতে যাবে আবিদ, আর আগে একটা মেয়ের স্বর ভেসে এলো। হাসি মুখে বলা কথাটা যার স্বরের সাথে মিশে আছে একরাশ তার ছিল আর অবজ্ঞাসূচক অর্থ। এটা কি আবিদ? নিশ্চয়ই এবারই নতুন কাজের মেয়ে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।